হাসিনা কিন্তু ঠিক এরম করতো, সংবিধানের দোহাই দিত, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। অবশেষে সংবিধান দেখে কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কত কাজ করবেন না যাতে করে হাসিনার পরিণতি আপনাদেরকে বরণ করতে হয়। জামাত ইসলাম পূর্বে আশঙ্কা করেছিল এবং যাতে সেই আশঙ্কা বাস্তবায়ন না হয়, বিএনপি যেটা অপকৌশল নিয়েছিল সেটা যাতে বাস্তবায়ন করতে না পারে, যাতে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার জন্য যে আন্দোলন করেছিল, যে দাবি দাবা তখন তুলেছিল, সেই দাবি দাবাগুলো যদি তখন বিশেষ করে এনসিপির এই যে তরুণ নেতৃত্ব, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা যদি একটু সামান্যতম বুঝতো, তাহলে আজকে বাংলাদেশের মানুষের এই হাহাকার থাকতো না। বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে শিলং সালাউদ্দিন, বিএনপি, তারেক রহমানের এই বিএনপি, এখন তারা এইটা করার সুযোগ পাইতো না। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ বিদ্যমান, যেদিকে বাংলাদেশের রাজনীতির গতিপথ, যেদিকে যাচ্ছে এই বাংলাদেশের রাজনীতি, তাতে করে বাংলাদেশের ভবিষ্যৎ খুব বেশি ভালো না। কারণ একটি স্বৈরাচারকে পতন করার পর হটানোর পর আবারও একটা নতুন স্বৈরাচারের হাতে ক্ষমতা যাওয়া এবং আবারও সেই নব্য ফ্যাসিবাদের দিকে বাংলাদেশ ধাবিত হওয়া, এটা নতুন বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এই ঘটনাগুলো ঘটেছে বিপ্লব পরবর্তী বাংলাদেশে। এই ধরনের ঘটনা ঘটা মোটেই আশানুরূপ নয়। তারপর হয়েছে, বেশ কিছু ভুলের কারণে হয়েছে, বেশ কিছু দূরদর্শিতার অভাব রাজনৈতিক নেতাকর্মীদের কারণে হয়েছে, অপরিপক্ক নেতাকর্মী, তাদের দ্বারা এটা সংগঠিত হয়েছে। কাদের দায় এখানে, সেটা আমাদেরকে বুঝতে হবে। যে একটা বিপ্লব পরবর্তী স্বৈরাচার, দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ মুক্ত হলো, হাজার হাজার মানুষ নিহত হলো, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, তাদের কর্মসংস্থান হারালো, পরিবার নিঃস্ব হয়ে গেল। কত ধরনের ঘটনা, কত ধরনের ইতিহাস এই বিপ্লবের পেছনে ছিল, সেগুলো এই ত্যাগের বিনিময়ে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। তো স্বৈরাচারের পতন তো শুধু শুধু হয় নাই, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অতিষ্ঠ হয়ে মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল। এই স্বপ্ন দেখতে দেখতে এই যে বিপ্লবটা হলো, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পিছনে দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের মানুষের মনের চাহিদা মেটে না, মানুষ একটা জিনিস কল্পনা করে সেটা মানুষ পায় না, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যার পরে এই বিপ্লবটা হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার ভিত্তির উপর দাঁড়িয়েছিল এই বিপ্লবটা। বিপ্লব সহজে হয় না। একটা দেশে দীর্ঘদিন প্রতিদিন কিংবা প্রতিনিয়ত বিপ্লব সংগঠিত হয় না, বা সংগঠিত হইলেও সেটা বাস্তবায়ন হয় না। অনেক বছর পরে এই বিপ্লব হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ একটা কেমন জানি ঈদের আনন্দ, প্রশান্তির একটা নিঃশ্বাস নিচ্ছিল এবং স্বপ্ন দেখছিল যে আমরা হয়তো আমাদের মনের মতন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই ধারাবাহিকতায়, সেই আশাকে বুকে ধারণ করে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা দিয়েছিল। ক্ষমতা দিয়েই তারা সরে এসেছিল যে তিনি তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করবেন। কিন্তু কি হলো, এখানে একটা বড় ভুল হয়েছে যে যে বিষয়কে কেন্দ্র করে স্বৈরাচারকে পতন করানো হয়েছে, সেই স্বৈরাচার যে সংবিধানের উপরে দাঁড়িয়েছিল, সেই সংবিধানকে রক্ষা করা হয়েছে বিপ্লবের পরে। এটাই সবচেয়ে বড় ভুল। সংবিধানকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে তো আপনি স্বৈরাচারের যে দাঁড়ালেন, আপনিই তো অপরাধী হয়ে যান। কারণ আপনি সংবিধানে উল্লেখ আছে যে আপনি এই ধরনের বিপ্লবের এসবের কোনো জায়গা নাই, আপনি সেটা করেছেন।
অথচ আপনি সেই সংবিধানও জীবিত রেখেছেন। খালেদা জিয়া একটা কথা বলেছিল যে বাংলাদেশে যদি কখনো জনগণের সরকার ক্ষমতায় আসে তাহলে এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। বিপ্লবের পরে তো জনগণের সরকার আসে নাই, যার কারণে সংবিধানের জায়গায় আছে এবং আবারও সেই সংবিধানের আলোকে নব্য ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেটাই হয়েছে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। মানুষের আশাটা পূরণ হলো না। বিএনপি বিপ্লবের উপরে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসেই তারা কেমন জানি 180 ডিগ্রি ঘুরে গেল। মানে কেমন জানি কিছুই হয় নাই, তারাই সব কিছু অর্জন করেছে। তাদের আন্দোলনের বিনিময়েই দেশ স্বাধীন হয়েছে, দেশে ফ্যাসিবাদ দূর হয়েছে। শিলং সালাউদ্দিন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পেরেছে। তারেক জিয়া 15 বছর বিদেশে ছিল, সেখান থেকে আসতে পেরেছে। সব কিছু বিএনপির তাদের নিজস্ব অবদান। এখানে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের কোনো অবদান নাই। তাদের অ্যাটিটিউড দেখলে সেটা মনে হয় বর্তমানে। এটা তো সাধারণ ঘটনা। হাসিনা কিন্তু ঠিক এরম করত, সংবিধানের দোহাই দিত, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। অবশেষে সংবিধান দেখে কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কত কাজ করবেন না যাতে করে হাসিনার পরিণতি আপনাদেরকে বরণ করতে হয়। আর এই যে পরিণতি বর্তমানে বাংলাদেশের মানুষ সাফার করছে, এটার পিছনে একটা বেশ কিছু মানুষের ভুল রয়েছে। এখন যে সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধান ছাড়া সামনের দিকে আগানো যাবে না, সামনে এক পাও বাড়ানো যাবে না, এগুলো তো জানতো জামাত ইসলাম। তখন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঐক্যমত্য কমিশনে বারবার করে বলেছিল ঐক্যমত্য ওদিকে চলছে, এদিকে আন্দোলন করছে, আন্দোলনের মাঠে নেমেছে। তাদের দূরদৃষ্টি কতটা শার্প এটা চিন্তা করতে হবে। আর তারা তাদের দূরদৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই সংবিধানকে সামনে রেখে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে, এটা বাস্তবায়ন করতে দিবে না এই বিএনপি। কারণ বিএনপিকে তারা তো চিনে, বিএনপির সাথে তো ঘর করেছে। এখন এসে সেইগুলোই খেটে যাচ্ছে যেগুলো জামাত ইসলাম পূর্বে আশঙ্কা করেছিল, এবং যাতে সেই আশঙ্কা বাস্তবায়ন না হয়, বিএনপি যেটা অপকৌশল নিয়েছিল সেটা যাতে বাস্তবায়ন করতে না পারে, যাতে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার জন্য যে আন্দোলন করেছিল, যে দাবি দাবা তখন তুলেছিল, সেই দাবি দাবাগুলো যদি তখন বিশেষ করে এনসিপির এই যে তরুণ নেতৃত্ব, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা যদি একটু সামান্যতম বুঝতো, তাহলে আজকে বাংলাদেশের মানুষের এই হাহাকার থাকতো না। বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে শিলং সালাউদ্দিন, বিএনপি, তারেক রহমানের এই বিএনপি, এখন তারা এইটা করার সুযোগ পাইতো না। কিন্তু বিএনপি, জামাত ইসলামের সেই দাবি দাবাগুলো তখন কেউ গুরুত্ব দিয়ে দেখে নাই, যেটার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও কালো মেঘ জমা হয়েছে। আবারও একটা বিপ্লব অপেক্ষা করছে। আবারও কত মানুষের জীবন দিতে হবে এই বিপ্লবের জন্য, আবারও এই নতুন ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য। বড় রাজনীতি করতে হলে দূরদৃষ্টি থাকতে হয়, না হলে আপনি রাজনীতিতে সফল হতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো দল এসেছে তারা সব সময় নিজেদের স্বার্থ চিন্তা করেছে।
কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায়, সেটা দুর্নীতি করে হোক, মানুষের জীবন নিয়ে হোক, অন্যায় অপরাধ করে হোক। কিন্তু একটিমাত্র দল জামাত ইসলামী সবসময় চেয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। তারা কখনো মানে মানুষের অধিকারকে হরণ করতে চায় নাই। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন কূট রাজনীতির কারণে, অপরাজনীতির কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে নাই। এবার অন্তত সেই সুযোগটা ছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে দেয় নাই। ভোট ইঞ্জিনিয়ারিং করে, ভোট চুরি করে এই বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমনই হয় আসলে, খারাপ লোকরা খারাপ কাজ করে আনন্দের সাথে, ঠিক আছে। এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশান, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা বাংলাদেশের মানুষ দেখেছিল, এটা অধরা রয়ে গেল। বাংলাদেশে আবারও কবে সেই বিপ্লব সংগঠিত হবে, আবারও কবে বাংলাদেশের মানুষ তাদের আশাকে বাস্তবায়ন করতে পারবে, সেটা জানা নাই। কিন্তু হয়তো বিএনপি যেভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা করছে, এর পরিণাম খুব ভালো না। এবং হয়তো একটা নতুন বিপ্লবের পর মানুষের ভিতরে কিন্তু এখনও সেই বিপ্লবের যে স্পৃহা, সেটা এখনও পর্যন্ত জাগ্রত আছে। বিএনপি যদি এভাবে করতে থাকে, এভাবে যদি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে থাকে, বারবার যদি সেই সংবিধানের স্বৈরাচার, সেই সংবিধানকে বারবার সামনে এনে সেটাকে রেফারেন্স হিসাবে দেখাতে চায়, তাহলে কিন্তু মানুষের ভিতরে যে সুপ্ত এখনো পর্যন্ত সে বিপ্লবের যে আকাঙ্ক্ষাগুলো, সেটা কিন্তু বিস্ফোরিত হতে বেশি সময় নেবে না। আর যদি আবারও নতুন করে সেই বিপ্লবের স্পৃহাকে বিস্ফোরিত হয়ে যায় বাংলাদেশে, বিএনপির অবস্থা ঠিক আওয়ামী লীগের মতন হবে। তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে কিন্তু বিএনপি। সেই নতুন বিপ্লবের অপেক্ষায় বাংলাদেশের জনগণ কিন্তু রয়েছে। এভাবে বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা মোটেই বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মনে হচ্ছে।